সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি ওমর ফারুক। আমাদের আজকের বিষয় প্যারোলের নানা কথা, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার মুশতাক হোসেন, স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ জাসদ; হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা; এবং অ্যাডভোকেট আফজাল হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন। এজন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারবেন। তো আমরা আলোচনা শুরুর আগে শিরোনামগুলো দেখে আসছি। নুসরাতের ভিডিও ছড়িয়ে দেয় সোনাগাজীর সাবেক ওসির বিরুদ্ধে মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ আদালতের। জড়িতরা ছাড় পাবে না, পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস। নুসরাত হত্যায় 4 জন নয়, সরাসরি অংশ নেয় 5 জন, জানালো পিবিআই। গ্রেপ্তার 14, 5 দিনের রিমান্ডে কাউন্সিলর। জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন, মোমবাতি প্রজ্বলন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শফিউল হত্যা মামলায় 8 জন বেকসুর খালাস, 3 জনকে ফাঁসির আদেশ। রায়ে নিহতের স্বজনদের অসন্তোষ। শবে বরাত কবে? বিতর্ক গড়ালো আদালতে। ইসলামিক ফাউন্ডেশনে যাওয়ার পরামর্শ হাইকোর্টের। সিদ্ধান্ত নিতে কাজ করছে 10 সদস্যের কমিটি। এবং বিএনপি চেয়ারপারসনের প্যারোলে মুক্তির বিষয়ে আলোচনা হয়নি দলীয় ফোরামে। সিদ্ধান্ত নেবেন খালেদা জিয়া ও তার পরিবার, জানালেন মির্জা ফখরুল। আমরা সাম্প্রতিক খবরাখবর নিয়ে এই সম্পাদকীয় অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজকে আমাদের যে বিষয় সেটা আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের আজকে 5টি শিরোনাম, সবশেষ যে শিরোনাম, সেই সবশেষ শিরোনাম নিয়েই আমরা আজকে আসলে আলোচনার বিষয় করেছি, প্যারোলের নানা কথা। মির্জা ফখরুল কি বলেছেন সেটা আমরা এরই মধ্যে শুনেছি। তো আমরা আলোচনা শুরুর আগে, এর আগে প্যারোল নিয়ে বিএনপির নেতারা কি বলেছেন সেদিকে যদি একটু নজর বুলিয়ে যাই, তাহলে মনে হয় যে আমাদের আলোচনা করতে সুবিধা হবে। সেটা হচ্ছে 11 এপ্রিল রিজভী বলেছেন যে প্যারোল মিশনে ব্যর্থ হয়ে সরকার নোংরা খেলায় মেতে উঠেছে। অর্থাৎ প্যারোলকে একটি সরকারি মিশন বলে তিনি আখ্যা দিয়েছেন। আরেকজন বলেছেন, বিএনপি নেতা মিতারা একটা প্রোগ্রামে বলেছেন, বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন প্যারোলে মুক্তির কথা বলে মন্ত্রীরা রসিকতা করছেন, এটা তিনি বলেছেন। আরেকটি হচ্ছে জাতীয় ঐক্য ফ্রন্ট এবং 20 দলীয় জোটের শরিকরা একটি অনশন করেছিলেন। সেখানে তারা বলেছেন যে প্যারোল নয়, জামিন তার প্রাপ্য। আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে। প্যারোলে নয়, জামিনে খালেদা জিয়ার মুক্তি চাই, জামিন তার প্রাপ্য। আমি প্রথমেই হাবিবুর রহমান হাবিব আপনার কাছে আসতে চাই, এটা কি মানে বেগম জিয়ার মানে কারাগারের বাইরে আসার প্রশ্নে বিএনপির অবস্থান পরিবর্তন কিনা? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে সময় টেলিভিশন দর্শক শ্রোতা, দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে সশস্ত্র সালাম। এবং যাকে নিয়ে তো আলোচনা, বাংলাদেশের সেই সবচেয়ে জনপ্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করি এবং পাশাপাশি প্যারোল না, জামিনে মুক্ত হয়ে সবার মাঝে ফিরে আসুক, এই প্রত্যাশা রেখেই আমার কথা আমি শুরু করতে চাই। এইভাবে আমাকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং তার জীবন রক্ষার জন্য বিএনপিকে যে কোনো শর্তে যদি সরকার আটকাতে চায়, আপনি রাজি আছেন কিনা? আমি ব্যক্তিগতভাবে বলবো যে বেগম খালেদা জিয়ার মুক্তি, তার সুচিকিৎসার জন্য, তার জীবন রক্ষার জন্য যদি সরকার বলে যে 6 জন সংসদ সদস্য যদি সংসদে আসতে হবে, তাকে আরও কিছু যদি বলতে হয় তাও মেনে নেব। কিন্তু যার জন্য প্যারোল কথা হচ্ছে উনি মানবেন কিনা? আমি যতটুকু জানি, আমি আগেও তো একটা জায়গায় বলেছি যে 111-এর আমি সাক্ষী। জনাব তারেক রহমানকে গ্রেপ্তার করার পর। হাবিব ভাই, এটা আপনি যেটা বললেন, আপনার অবস্থানের কথা বললেন, কিন্তু এর আগে বিএনপি নেতারা বিভিন্ন সভা সমাবেশে বা ব্রিফিংয়ে যা বলেছেন, তারা কিন্তু সরাসরি প্যারোলকে নাকচি করে দিয়েছেন। আমি কি বললাম? আপনি তো বলেছেন যে আমার কথা তো আপনি শেষ করতে দিলেন না। আমি বললাম যে আমাকে যদি পার্সোনাল জিজ্ঞাসা করেন তার বেঁচে থাকার জন্য, তার
সুস্থতার জন্য আমার ব্যক্তিগত অভিমত আমি বললাম এটা। মানে দলীয়টা আমি জানতে চাচ্ছি আর কি। আমি দলীয়টার ব্যাপার তো দলীয় ব্যাপার তো পরিষ্কার দল বলেছে তো আজকে, দলের মহাসচিব পরিষ্কার করে বলেছেন দলীয় ব্যাপারে প্যারোল নিয়ে কোনো আলোচনা হয় নাই, এটা দলীয় সিদ্ধান্তের ব্যাপার না, এটা ওনার এবং ওনার পরিবারের সিদ্ধান্তের ব্যাপার। কিন্তু প্যারোল নিয়ে তো দলীয়ভাবে আগে দলীয়ভাবে বক্তব্য দিয়েছেন বিভিন্ন সময়। এমন কোনো আলাপ হয় না। আমি অনশনে ছিলাম, আমিও বক্তব্য সেখানে রেখেছিলাম। আজকের বিষয় না, আপনি না, আমি আগে আগে যে যেগুলো আলোচনা বলেছেন- করলেন, আমাকে কথা যদি আপনি বলতে না দেন তো আমি আপনি clear বলার করতে জন্য পারবো না তো। আপনাকে তো জিজ্ঞেস করতেছি ভাইয়া। আমি বলতেছি যে আমি তো আপনাকে ক্লিয়ার করবো যে আমি ব্যক্তিগতভাবে এটা বললাম, তারপরে আজকে প্যারোল নিয়ে তো কথা আজকে থেকে তো হচ্ছে না, সরকারের ভিতরে আলোচনা নেই। সরকারের একজন মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে একজন সাংবাদিক জিজ্ঞাসা করেছিলেন, উনি বলেছিলেন যে উনি যদি প্যারোলে যেতে চান, যদি দরখাস্ত করেন তখন সেটা বিবেচনা করা যেতে পারে। দল আওয়ামী লীগও বসে সিদ্ধান্ত নেয়নি ওনাকে প্যারোল দিবে কি দিবে না এগুলো আলোচনা হয়নি। পাশাপাশি সাথে সাথে কিছুক্ষণ পরে মামুলা খানি বলে ফেললেন যে না, প্যারোলে মুক্তি চাইলেই দেওয়া হবে এমন না, সুনির্দিষ্ট কারণ যদি না থাকে। যদি প্যারোল ইতিহাস আমাদের বাংলাদেশে আছে, দু একটা ঘটনা নাই তা না। আমি যেটা কথাটি বলতে চাচ্ছি সেটা উনাকে আমি যতটুকু চিনি, যে উনার জীবনের ধরেন 34-35 বছর বয়সে উনি স্বামী হারিয়েছেন, তারপর দুটি সন্তানকে নিয়ে উনি দীর্ঘদিন ধরে উনি এই দেশে বসবাস করছেন। সুখ দুঃখ, হাসি কান্না বেদনা সবকিছু নিয়েই কিন্তু উনি আছেন। মাঝখানে 111-এর ভিতরে ওনার উপর অনেক দুঃখ কষ্ট নেমে আসছে। ওনার আম্মা মারা গেছেন, সেখানে ওনাকে কয়েক ঘন্টার জন্য তাকে দেখতে দেওয়া হয়েছে। আরপর কোকোকে তারেক রহমানকে দেখতে দেওয়া হয়েছে, তার নানিকে। আরপর যেমন কোকোকে যদি নিয়ে গেলেন, তারেক রহমানকে নেওয়ার পরে আমার কথা হয়েছে ওনার সাথে রাত্রে, আরপর কোকোকে নিয়ে যাওয়ার কথা হয়েছে। এবং তখন একটা 111 সরকারের শর্ত দিয়েছিল 100-100 আমি জানি তা বলবো না, তবে অনুমান ভিত্তিক এটে বেগম খালেদা জিয়াকে বলেছিলেন যে আপনার 2 সন্তান নিয়ে প্রথমে আরব কোকোকে দিতে চেয়েছে, তারেক রহমানকে দিতে চান নাই। পরবর্তী সময়ে তারেক রহমানকে সহই যাওয়ার একটা প্রস্তাব দেওয়া হয়েছিল। উনি পরিষ্কার করে বলেছিলেন আমার 2টি সন্তান না, বাংলাদেশে আমার লক্ষ লক্ষ কোটি কোটি সন্তান আছে, তাদেরকে আমি বিপদের মধ্যে ফেলে তাদের গণতান্ত্রিক অধিকার বঞ্চিত রেখে আমি 2 সন্তানকে নিয়ে বিদেশে আমি যেতে যাব না, আমার জন্ম এখানে, আমি মরলে এখানে মরবো। সেই বেগম খালেদা জিয়া 30 তারিখের ভোট 29 তারিখে রাতের বেলা হয়েছে। এবং এই বর্তমান সরকার যেভাবে দেশ পরিচালনা করতেছে এবং বিএনপির উপরে যে অত্যাচার নির্যাতনের এবং উনার বিরুদ্ধে যে মামলা, যে সাজা, সে সাজাও তো আমি মনে করি বিএনপি নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, তারা 2,10,00,000 টাকা চুরি করে খাবেন, এটা সারা পৃথিবীর মানুষকে বিশ্বাস করে না, কিছু বিচারক এবং আওয়ামী লীগ ছাড়া। তার এটা যে দল ফর্ম ইলেকশন বা নমিনেশন ফর্ম বিক্রি করে 10-12 কোটি টাকা যাদের ফান্ডে জমা হয়, সেখানে 2 কোটি টাকা চুরি করে খাওয়ার জন্য তাদের জন্ম হয় না। এখন অনেক একটু হয়েছে তো, তার মানে এই না যে চুরি করে টাকা জায়গায় আছে এবং এই জায়গায় আসেন। এখন উনি প্যারোল কেন যাবেন? ওনার যে শাস্তি ওনাকে দেওয়া হয়েছে, উনি জামিন পাওয়ার তো উনি অবশ্যই যোগ্য, তাহলে ওনাকে প্যারোল উনি কেন চাবেন? তাই আমি বলি যে উনি ওনার নিজের জীবন বাঁচানোর জন্য এই সরকারের এই অনৈতিক, আমি যে কথা বলবো সরকার বলবে কিনা আমি জানি না, আমি বললাম যে আমি অন্তত এটা বলবো যে চাবো। তারপরে আমি মনে করি যে উনি ওনার সন্তানদের ওই সময় এত বড় বিপর্যয়ের মুখে পড়ার সত্ত্বেও উনি দেশের মানুষকে ছেড়ে যেতে চান নাই। ঠিক তেমনিভাবে আমি মনে করো অসম্মানজনক, অপমানজনক এবং ওনার নিজের সুস্থতার জন্য উনি এই সরকারের কাছে প্যারোল চাবেন বলে আমি মনে করি না। হাবিব ভাই, আমি আবার আপনার কাছে আসবো। আমি অ্যাডভোকেট আফজাল হোসেন আপনার কাছে আসতে চাই। সেটা হচ্ছে হাবিব ভাই যেটি বলেছেন সেইটার রেশ ধরেই যুগান্তর গত 2রা এপ্রিল একটি রিপোর্ট করেছে এবং সেখানে তারা যেটি বলছে যে হাবিব ভাই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর কথা, ওনারা বলছেন যে মানে মন্ত্রীর মানে স্বরাষ্ট্রমন্ত্রী না অন্য একজনের কথা, সেটা আসলে বিষয় না, কিন্তু মানে ইনফরমেশনটা ক্লিয়ার করার জন্য। সেটা হচ্ছে যে গত বছর 4 নভেম্বর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের জানিয়েছিলেন বিএনপি চাইলে বিদেশে চিকিৎসার জন্য খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়টি বিবেচনা করা হবে। আপনার কাছে যেটি প্রশ্ন সেটি হচ্ছে যে সরকার খালেদা জিয়ার জামিনের প্রশ্নে যতটা না কঠোর এবং গত নভেম্বর থেকে যে প্যারোল কথা হচ্ছে এবং হাবিব ভাইরা যেটা বলছেন যে এটা আসলে সরকারেরই তুলে দেওয়া একটি শব্দ এবং সরকারই এটা নিয়ে বেশি আলোচনা করছে, এই প্যারোলের বিষয়ে কি আসলে সরকারের আগ্রহ বেশি কিনা? দেখুন, আসলে এই যে আলোচনাগুলো হচ্ছে প্যারোল নিয়ে, অথবা বিএনপির পক্ষ থেকে তাদের মহাসচিব যে কথাটি বললেন যে এটি তার পরিবারের ভাবনা হতে পারে, এখানে সরকারের পক্ষ থেকে এই বিষয় নিয়ে আমরা একদমই এটা নিয়ে আমাদের কোনো চিন্তাও নেই, ভাবনাও নেই। বিএনপি নেত্রী
তাকে আমরা গ্রেপ্তারও করিনি, আইন আদালতের মাধ্যমে তিনি গ্রেপ্তার হয়েছেন। এবং তার যে এই যে মামলা, সেই মামলাটি আওয়ামী লীগ করে নাই, এই মামলাটি তত্ত্বাবধায়ক সরকার করেছে। সুতরাং আওয়ামী লীগ কোনো কিছুই এর সাথে জড়িত না এবং দলগতভাবে জড়িত না। তবে একজন রাজনৈতিক নেত্রী অথবা কর্মী গ্রেপ্তার হলে তার বিষয় নিয়ে তাদের দলের একটা ভাবনা থাকবেই, কিন্তু বাস্তবতা হলো যে তিনি আজকে কি মানে একটা রাজনৈতিকভাবে রাজবন্দী বাংলাদেশে কেউ এখন কিন্তু জেলে নাই। হ্যাঁ, যারা আছেন তারা অপরাধী এবং অপরাধ করেই তারা জেলের অভ্যন্তরে গিয়েছেন। সেই ক্ষেত্রে আমি যদি বলি যে বিএনপির বন্ধুরাও কিন্তু স্বীকার করছেন এবং তারা ঘুরিয়ে ফিরিয়ে বলার চেষ্টা করছেন যে বেগম খালেদা জিয়ার অপরাধটা তাদের দৃষ্টিতে এটা কম অপরাধ, কারণ বাংলাদেশে অনেক ধরনের আর্থিক বিভিন্ন হলমার্কের সেখানে একটা আর্থিক সমস্যা ব্যাংকে হয়েছে এবং সেখানে সেই হলমার্কে যারা জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেটার সাথে কম্পেয়ার স্টাডি করে তারা বলছেন যে খালেদা জিয়া ওই তুলনায় মাত্র 3 কোটির কাছাকাছি টাকা তছরূপ করেছেন, সুতরাং এটা একটু মানে অ্যাভয়েড করা যায় এবং জনগণ যেহেতু তিনি নেত্রী, 3বারের প্রধানমন্ত্রী, সুতরাং তাকে মুক্তি দেয়া যায়। সুতরাং অপরাধ যে তিনি করেছেন সেটা কিন্তু অস্বীকার করছেন না। সুতরাং এইরকম একটি জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু এটা চাচ্ছেন। তারপরও আমি দেখি যে সারা পৃথিবীতে বিভিন্ন রাজনীতির ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যাবে যে অনেক অপরাধী এর চেয়েও বড় অপরাধ করলেও তারা অভ্যন্তরীণ মুক্তি পায়, কিন্তু তার মুক্তির জন্য কিন্তু মানে একটা জেনারেল উইল, সাধারণের ইচ্ছা, সেই ইচ্ছা কি মানুষের মধ্যে আছে? মানুষকে ভাবনায় কি বেগম খালেদা জিয়া জেলে আছে আমাদের এখান থেকে মানে কত দূরে, বেশি দূরে না, কিন্তু আমি এই টকশোতে বসে অথবা আমার আশেপাশে যারা আছে অথবা এই যে ঢাকা শহরে আমরা বসবাস করি, এরকম একটা নেত্রী যে কারা অভ্যন্তরে আছে, মানুষের মধ্যে কোনো প্রতিক্রিয়া আছে? প্রতিক্রিয়া থাকবে কেন মানুষের? আমি যদি আওয়ামী লীগের নেতা না, আমি একজন সাধারণ নাগরিক, বেগম খালেদা জিয়া মুক্তি পেলে মানে তিনি আমার কি এতে লাভ লস, তাই না? কারণ আমি তো দেখছি যে উনি যখন ক্ষমতায় ছিলেন তখন আমার নিরাপত্তা বিঘ্নিত হয়েছে, কারণ 13, 14, 15 এই সময়গুলোতে তার নির্দেশে বাংলাদেশে মানে 231 জন মানুষকে হত্যা করা হয়েছে, শত শত মানুষকে অগ্নিসংযোগ করা হয়েছে, কোটি কোটি টাকা সম্পদ বিনষ্ট করা হয়েছে, মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, একটা রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। সুতরাং ওনাকে নিয়ে মানুষের ভাবনার সেই জায়গাটা তো নাই। সেই যে একটা মানে সাধারণের ইচ্ছা, সকল মানুষের যে একটা মানে একটা জেনারেল উইল থাকতে হবে তো, যে মানে এইরকম নেত্রীকে আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে জেলের অভ্যন্তরকে বের করে নিয়ে আসবো, সেরকম প্রতিক্রিয়া আছে? ভাবনাটা কিন্তু ওই জায়গায় না। সুতরাং ওই জায়গায় কেন নাই বিএনপির তো এইখানেই চিন্তা করা উচিত। আর যেটা হলো যে কোনো লাভ নাই প্যারোলে গেলে, প্যারোলে যদি উনি বিদেশে চলে যান, আমাদের না উনি প্যারোলে গেলেন যাবেন কি যাবেন না, এটা আসলে ওনাদের ওনারা যদি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে বলা হয়েছে, এর বাইরে তো আমাদের কোনো ভার্সন নাই। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওবায়দুল কাদের সাহেব অসুস্থ হওয়ার আগে বলেছিলেন যে বিএনপি চাইলে বিদেশের জন্য খালেদা জিয়ার প্যারোলের মুক্তি বিষয়টি বিবেচনা করা হবে, ওনার বিবেচনার কথা বলেছেন। এবং সেটা এই সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় আমরা যতদূর স্মরণ করতে পারি সেটা হচ্ছে যে ওবায়দুল কাদের এই সাংবাদিকদের প্রশ্নের উত্তরেই প্যারোল প্রসঙ্গটি এসেছে। সেখানে যদি মানে সরকারের যদি সেই ধরনের কোনো আগ্রহের জায়গা না থাকবে তাহলে এটা আলোচনা কেন আসবে? না, আমাদের আগ্রহর জায়গাটা ওইখানে নাই। আগ্রহের জায়গাটা এটাই যে দেশে একটা আইনের শাসন যেটা দীর্ঘদিন অনুপস্থিত ছিল, যে সামরিক সরকারের আমলে অথবা বিএনপির আমলে, সেই আইনের শাসন বাংলাদেশে বাস্তবায়িত হচ্ছে এবং দেশে মানুষ মানে আইন কানুন এখানে অপরাধ করে কেউ পার পাওয়ার সুযোগ নাই। হ্যাঁ, সে যে অপরাধী করুক না কেন। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে বিএনপি তাদের রাষ্ট্র পরিচালনার সময় তারা সরকার পরিচালনায় ব্যর্থ হয়েছে এবং যখন তারা বিরোধী দলে ছিল তখনও তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। রাষ্ট্রীয়ভাবে যখন ক্ষমতায় ছিল তখন তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তি, খুনি, রাজাকার, আলবদর তাদেরকে ক্ষমতার সাথে সন্নিবেশিত করে মানে বাংলাদেশের রাজনীতির যে মূল যে ধারা, মুক্তিযুদ্ধের চেতনার যে ধারা, ৭১-এ যুদ্ধ করে যে স্বাধীন করে যে ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মাবনের সম্ভ্রমের বিনিময়ে একটা স্বাধীন জাতিরাষ্ট্র গঠন করার মধ্যে রক্তের আখরে যে একটা স্বাধীন জাতিরাষ্ট্র, যে ঐক্যের সূত্র, সেই জায়গাটার মধ্যে একটা বাঙালির মধ্যে বিভাজন তৈরি করেছে যে বিএনপি এবং এই সামরিক শাসকরা। সেই বিভাজনের রাজনীতি থেকে বাংলাদেশটা আবার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঐক্যের জায়গায় নিয়ে এসেছেন। সুতরাং সেই জায়গায় এখন আর
ভিন্ন চিন্তা করার কোনো অবকাশ নেই। বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যে বিএনপি এই দলটি মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে দল, তাদের হাতে বাংলাদেশের উন্নতি অগ্রগতি সম্ভব না, এমন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই বিএনপি নামক দলটি দিয়ে সম্ভব না। সুতরাং বাংলাদেশের মানুষের ভাবনায় কিন্তু এখন রাজনীতির অন্য ভিন্ন চিন্তা থাকতে পারে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা নির্বাচন হলো, দেখেন বিএনপি নির্বাচন করেছে, তারা কিন্তু কম্পিটিশনে আসতে পারে নাই, সেখানে কিন্তু হলগুলো বিভিন্ন জায়গায় কিন্তু মানে এই প্রসঙ্গে আপনার পয়েন্টটা কি না, আমি পয়েন্টটা হলো যেটা বিএনপি বাংলাদেশের এই যে আলাপ আলোচনাগুলো করছি না, সেই আলোচনার জায়গায় বিএনপি প্রাসঙ্গিক কিনা। আসলে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি কিন্তু এখন আলোচনার কাছে বিএনপি প্রাসঙ্গিক বলে সাধারণ মানুষ মনে করে। অন্যতম একটা মানে বড় দল, তার চেয়ারপারসন তিনি কারাগারে আছেন, সেটা নিয়ে কি সরকারের ভেতরে কোনো অস্বস্তি আছে? না, আমাদের সরকারের ভিতরে কোনো অস্বস্তি আমি মনে করি আছে বলে মনে করি না। কারণ বেগম খালেদা জিয়া কি একদিন এক সেকেন্ডও কারাগারে আটকে রাখার জন্য আমাদের তরফ থেকে কোনো চেষ্টাও নাই। আমাদের এখানে সরকারের কোনো মেশিনারি কোনো জায়গা থেকে এইরকম কোনো ভাবনা নাই যে তাকে আটকে রাখতে হবে। বেগম খালেদা জিয়া আইনের প্রক্রিয়ার মাধ্যমে জেলে গিয়েছেন এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি যে কোনো সময় তাদের প্রক্রিয়া তিনি বের হয়ে যেতে পারেন, সেখানে আমাদের কোনো আপত্তি থাকবে না। আমি আপনার কাছে আবারও আসবো। আমি ডক্টর মুস্তাক হোসেন আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে যে আমরা শুরুতেই যে রেফারেন্সগুলো দিচ্ছিলাম, এখনকার অবস্থান এবং আগে কি বলেছেন, এখন কি বলেছেন, এবং সব মিলিয়ে আপনার কি মনে হয় যে এটা কি মানে দুই পক্ষের বাইরে আপনাকে যদি আমি একটা তৃতীয় জায়গা ধরি, সেখানে আপনার কি মনে হয় যে এখানে কি মানে অবস্থানের কোনো পরিবর্তন দেখেন কিনা? কিংবা অনেকে বলছিলেন, হাবিব ভাইও বলছিলেন যে যদি সমঝোতার প্রশ্ন আসে, কেউ কেউ সন্দেহ করছেন যে সমঝোতার এটা অংশই। আপনি কি মনে করেন? দেখুন, এটা একটা রাজনৈতিক মনস্তাত্ত্বিক লড়াই। অবশ্যই বিএনপি নেতৃবৃন্দ তাদের কথা থেকে একটু তারা বেগম খালেদা জিয়ার সাথে নববর্ষ উপলক্ষে দেখা করে আসার পরে জনাব ফখরুল আলমগীর সাহেব, তাদের মহাসচিব, তাদের কথায় পরিবর্তন এসছে। যে এতে যদিও তিনি বলেছেন যে কোনো আলোচনা হয়নি রাজনৈতিক বিষয়, এটা অফিসিয়ালি হওয়ার কথা না, কারাগারে দেখা করতে গিয়েছেন কুশলাদি বিনিময় করার জন্য। তবে ধারণা করা যায় যে এই প্যারোলের বিষয়ে নতুন চিন্তা এসছে তাদের। তো রাজনৈতিকভাবে প্যারোলটা আপনার দুভাবে হতে পারে। একটা হচ্ছে যে রাজনৈতিক আপনার বিভিন্ন সমীকরণের অংশ হিসেবে, আর একটা হচ্ছে একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। যেমন 1/11-এর সময় জনাব শেখ ফজলুল করিম সেলিম, উনি ওনার মা মারা গিয়েছিলেন, উনি তার মাকে দেখতে এসেছিলেন। বেগম জিয়া নিজেও এটা হচ্ছে সম্পূর্ণ মানবিক এবং ব্যক্তিগত মানে যে দুঃখ তার সাথে সম্পর্কিত। সেই প্যারোল যদি হয় তাহলে এটা রাজনীতির সাথে সরাসরি জড়িত না, এটা হচ্ছে একান্তই মানবাধিকার এর বিষয়টা আছে, জেল কোর্টে সেটা হয়। আর আরেকটা হচ্ছে রাজনীতি। বঙ্গবন্ধুকে 1969 সালে যখন আইয়ুব খানের পতন আসন্ন, আইয়ুব খান সামাল দেওয়ার জন্যে তাকে প্যারোলে মুক্তি দিয়ে আগরতলা মামলা প্রত্যাহার না করে তাকে গোল টেবিলে আসার জন্য বলেছিলেন। এটা তখন তৎকালীন সময় বঙ্গবন্ধু বেগম মুজিব, বঙ্গমাতা, উনি মানে প্রচণ্ডভাবে আপত্তি করেছেন এবং তৎকালীন ছাত্রনেতা তোফায়েল আহমেদ সংগ্রাম পরিষদ তারা প্যারোলে মুক্তি বিরোধিতা করেছে। এটা রাজনৈতিক বিষয়। এখন বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, উনার এই রাজনৈতিক বিষয়ে প্যারোলের কথা যদি আসে, সেক্ষেত্রে হাবিব ভাইয়ের কথা পরিষ্কার, তারা রাজনৈতিক বিষয়ে প্যারোলের পক্ষে না, এবং তারা এটা বলটা অনেকটা বেগম খালেদা জিয়ার পরিবারে ঠেলে দিতে যাচ্ছেন। জানি না সেটা তাদের রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। যে তাদের কথা থেকে যেটা বোঝা যাচ্ছে যে একান্ত মানবিক কোনো কারণে যদি বেগম খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি পেতে হয়, সেটা তার সিদ্ধান্ত নেবে পারিবারিকভাবে, কিন্তু রাজনৈতিকভাবে প্যারোলে বেশি তারা নাকচ করে কিন্তু এখনও দিচ্ছেন। একটা জায়গা তারা খোলা রেখেছেন, যদি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই খারাপ হয় এবং তার চিকিৎসা যদি সরকার যেখানে করছে তার বাইরে তারা করতে চান, দেশে বা বিদেশে, সেখানে চিকিৎসকরা যদি পরামর্শ দেন যে বিদেশে নিতে হবে, পরামর্শ তো এখন তাদের দলই দিচ্ছেন। চিকিৎসকরা এখনো পর্যন্ত কিন্তু বলেননি কেউ যে বঙ্গবন্ধু মেডিকেলের বা কোথাও চিকিৎসা হবে কি হবে না, এবং তাদেরও অভিযোগ নেই। তারা চাচ্ছেন যে মানে তাদের জন্য স্বস্তিকর কোনো একটা জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সরকারের মানে ইয়েতে আছে। তো যাই হোক, সেটা এখন রাজনৈতিকভাবে প্যারোল তারা গ্রহণ করবেন না, কিন্তু একান্ত ব্যক্তিগত বা মানবিকভাবে তারা এই রাস্তাটা খোলা রেখেছেন। তবে সেটাও যে রাজনীতির প্রভাবের একদম বাইরে তা না। এক্ষেত্রে একটা সমালোচনা হয় বিএনপি নেতৃবৃন্দের যে তারা
বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে। এই সমালোচনাটা থেকে কিছুটা রেহাই পাওয়ার জন্য হয়তো জনাব ফখরুল ইসলাম আলমগীর তার মুখ দিয়ে যে কথাটা এসছে যে আমরা বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য এবং তার সুস্থ হওয়ার জন্য যদি প্রয়োজন হয় তাহলে সেই জায়গা তারা খোলা রাখছে, সেটা পরিবারের উপর তার দায়িত্ব দিয়ে দিয়েছেন। এই বিষয়টা আমার কাছে মনে হচ্ছে সেক্ষেত্রে রাজনৈতিক বিবেচনাটা সেখানে কম আসে। আমার মনে হয় আন্দোলনের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির সাথে বিএনপি সিদ্ধান্ত করবে। যেমন এই যে সংসদে যোগদানের কথা বলেছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সংসদে যোগ দেওয়া তো অবশ্যই উচিত। বিরোধী দলের যারা আছে, বিশেষ করে জনাব ফখরুল ইসলাম আলমগীর, তিনি মহাসচিব, তিনি নির্বাচিত হয়েছেন, সংসদে আসলে নিশ্চিত তার ভূমিকা আরও ভালো হবে। তবে আমি এই যে সংগঠনের সিদ্ধান্তের বাইরে যে দুজন এমপি তারা শপথ, এটাকে আমি সমর্থন করি না। এটা রাজনীতিবিদদের মানে উপরে একটা সমালোচনা হবে যে তারা দলের সিদ্ধান্তের বাইরে ব্যক্তিগত বিবেচনা তারা করেছেন। কিন্তু সংসদ নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন আছে, আমাদের দলের প্রশ্ন আছে, কিন্তু সংসদকে তারা বয়কট করে এখানে আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে পারবেন বলে আমার কাছে মনে হচ্ছে না। সেখানে সংসদের ভেতরে যাওয়াটা তাদের আন্দোলনের অংশ হতে পারে, একটা আমার ধারণা। তারা নিশ্চয়ই তাদের দলের এই মুহূর্তে কৌশল গ্রহণ করবে। এই প্রক্রিয়ায় আপনি কোনো এখনো সমঝোতার কোনো গন্ধ পাচ্ছেন না? আমার মনে হয় না, কারণ বেগম খালেদা জিয়ার প্যারোলে বিষয়টি ফখরুল ইসলাম আলমগীর যে বলেছেন যে একান্ত মানবিক যদি হয় তাহলে সেটা দল রাজনৈতিক বিবেচনা সেটা করবেন না। কিন্তু অন্য অন্য বিষয়ে হাবিব ভাই কিছু বলেছেন, স্পেকুলেশন, আমার কাছে মনে হয় না সেই পর্যায়ে গিয়েছে জিনিসটা। তবে বিএনপির বিষয়ে নতুন করে চিন্তা করা উচিত বলে আমি মনে করি। জি হাবিব ভাই, আমি আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে আপনি এর মধ্যে একটু আভাসও দিয়েছেন, তারপরে আমি আপনার কাছে একটু প্রশ্ন করতে চাই। সেটি হচ্ছে মানে অনেকেই সন্দেহ করছেন যে এটা আসলে মানে বিশ্লেষকরা আর কি, সেটা হচ্ছে যে এটা মানে এরই মধ্যে মানে এক ধরনের সমঝোতার প্রক্রিয়ার ভেতরে ঢুকে গিয়েছে। কারণ আপনারা গত নির্বাচন নিয়ে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেক গুরুতর অভিযোগ করেন এবং আপনারা অনেক বড় একটি দল, এরপরেও সেই ধরনের কোনো আন্দোলনের কর্মসূচি, বড় ধরনের আন্দোলনের কর্মসূচি এখনো পর্যন্ত দেখা যায়নি। এবং সেটা আসলে এই ধরনের দর কষাকষি বা একটি সমঝোতার জায়গা তৈরির ক্ষেত্র বলেই অনেকে মনে করছেন। আরেকটা পয়েন্টকে তারা সন্দেহের জায়গায় রাখছেন, সেটা হচ্ছে যে বেগম জিয়ার মানে স্বাস্থ্য নিয়ে আপনারা কূটনীতিকদের ব্রিফ করেছেন এবং কূটনীতিক ব্রিফ করার মাধ্যমে আসলে তাদেরকেও এই বিষয়ে যেন মানে মধ্যস্থতাকারী হিসেবে যেন কোনোভাবে তারা ভূমিকা রাখেন, সেই কারণে তারা আপনারা করেছেন বলে অনেক বিশ্লেষক বলেন। তো সেই জায়গায় আপনি কি বলবেন? না, বিশ্লেষকরা তাদের মতো করে বলতে পারেন, সেভাবে তাদের নিজস্ব ব্যবসা। আমার কাছে মনে হয় বেগম খালেদা জিয়া 3 বার প্রধানমন্ত্রী ছিলেন। ওনাকে যে একটি মামলা আফজাল যে কথাটি বলার চেষ্টা করেছে, 2 কোটি 10 লাখ টাকা বা 3 কোটি টাকা বলার চেষ্টা করেছে, আমার কথা হলো যে আমি ব্যাখ্যা তো দিলামই যে এই রাষ্ট্রের এই পর্যায় থেকে 2 কোটি টাকা চুরি করার মতো মানসিকতা কারোরই আসে না। এখন যদি আমাকে কেউ মানে কসম দিয়ে বলে যে আওয়ামী লীগের যে কোনো একটা বড় নেতার কথা যদি বলা যায়, সে এই টাকাটা এখান থেকে এটা করতে চাবেন, যে কোনো একটা ট্রাস্ট বা কোনো কিছু, আর এই টাকাটা তো একটা টোটালি জিয়া রহমানের নামে একটা প্রতিষ্ঠান করার জন্য টাকাটা দেওয়া হয়েছিল, এবং টাকাটা দেশেরও না, দেশের মানুষের জন্য না, কুয়েতের আমির দিয়েছিলেন। সেই টাকাটা তারা চুরি করে খাবে, এতে কল্পনাও করা যায় না। সেই জন্য আমি বলেছি যে এই অপরাধটাকে যেভাবে অপরাধ হিসাবে প্রমাণ মানে পরিগণিত ধরে নিয়ে যেভাবে তাকে শাস্তি দেওয়া হলো, এই বাংলাদেশে কিন্তু এই ইতিহাস আর উল্টা হবে যে একজন 73 বছর বয়স্ক একজন মানুষকে, যিনি প্রধানমন্ত্রী ছিলেন, যিনি চুরি করেন নাই, আত্মসাৎ করেন নাই, বিচারক নিজে বলেছেন, ক্ষমতার অব্যবহার কথা বলেছেন, ক্ষমতার অব্যবহার করে যাদেরকে টাকা দিয়েছে দোষ হলে তাদের হতে পারে। তারপর সেই টাকাটা যদি এবার না থাকতো, হাওয়া হয়ে যেত, তাহলে এবার হতে পারে। সেই টাকাটা টাকার জায়গা আছে, তা কেন উনি জেল খাটবেন? কেন? সেই কারণে ওনাকে এখন আদালতে না, ব্যাপারটা হলো যে আসতেছে তো ওই জায়গায়, উনি কেন চাবেন? উনি অপরাধ তো করেন নাই। আজকে 69-এর যে কথা বল, 69-এ সেই সময় গোল টেবিল বৈঠকে যাওয়া আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন বিপন্ন, তার চিকিৎসা, এইটার ওটাতে একসাথে মেলা, ওইটা হলো জাতীয়ভাবে একটা ব্যাপার ছিল। আর এটা একটা ব্যক্তির মানুষ, তার সে এত বছর বয়স্ক মানুষ, তার সুচিকিৎসার জন্য তার প্যারোল কেন, যে কোনো ব্যাপারে তাকে মুক্তি দেওয়া যেতে পারে। এবং দেখেন কত নির্মম এবং নিষ্ঠুর যে উনি ধরেন একটা বেসরকারি হসপিটালে উনি দীর্ঘদিন ধরে ট্রিটমেন্ট করান, সেখানেও তাকে ছেড়ে দেওয়া হচ্ছে না। তো এই যে আক্রোশমূলক যেটা, আমি এটা চরমভাবে নিন্দা করে আমি এটুকু বলবো যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি আমরা রাজনীতি করছি না, আর বিদেশি কূটনীতিকে দরবারও করতে যাচ্ছে না। এটা স্বাভাবিক, একটা বিদেশিদের সাথে কথা হলে বেগম খালেদা জিয়ার কথা এখানে আসবেই। আর যেভাবে বিএনপিকে বলা হচ্ছে বিএনপি কোনো আলোচনার বিষয় না,
এটা কোনো এখন কোনো খবরের বিষয় না, এই যে বলা আছে এটা ঠিক না। তার অপ্রাসঙ্গিক কারণ বলা হচ্ছে। অপ্রাসঙ্গিক, প্রাসঙ্গিক নাই এটা। আর এই যে কতগুলি যেমন আপনারা হলো যে এই জেলটা যে দিল, জেল দেওয়ার আগে প্রতিদিন প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী পরিষদের বিএনপি নেতারা, জোটের নেতা কি আওয়ামী লীগের নেতারা, জোটের নেতারা বেগম খালেদা যা সাজা হবেই, তাকে শাস্তি পেতেই হবে, তাকে লাল দালানে যেতেই হবে। এই প্রধানমন্ত্রী যখন বলে ফেলেন যে অমুক চোর, তার সাজা হবেই, এই বাংলাদেশে কোনো বিচারকের ক্ষমতা নেই তাকে শাস্তি না দেওয়া, যার পরিপ্রেক্ষিতে এটা হয়েছে। এবং কত নির্মম, তার একবার শাস্তি হলো 5 বছর জেল, সশ্রম কারাদণ্ড। আমি ওই দিন বলেছিলাম বিচারপতি ডক্টর আখতারুজ্জামান সাহেব, আপনার মা বেঁচে থাকলে আপনার মাকে যে জিজ্ঞাসা করেন, মা আমি একজন বয়স্ক মহিলাকে জেল দিয়ে আসছি, সশ্রম কারাদণ্ড দিয়ে আসছি, তুমি কি বলো? আপনার মা এই জায়গায় বলেছিলেন, আপনার মা বলবে তুমি আমার সন্তান না, তুমি একটা কুলাঙ্গার, একদিন তোমার গর্ববোধ করতে, তুমি তোমাকে গর্ববোধ করে, তুমি আমার কুলাঙ্গার সন্তান, তোমার মতো সন্তান জন্ম না দেওয়া উচিত ছিল। এত বছর বয়স্ক মানুষকে একদম নিজে চলতে পারে না, তাকে সশ্রম কারাদণ্ড দেয়। তারপরে আবার এটা কি উচ্চ আদালতে, কিছুটা মানে একদম আদালতের বিরুদ্ধে একটা আদালতের বিরুদ্ধে আমি বলবো তো, আমাকে আমাদের আদালত অবমাননা দায় আমাকে ই করা হোক, তাতে আমি না, আমি এটা বলবো, এটা আমার নেতা। আমি এই দেশের জন্য, এই দেশের প্রতিটা মিছিল, মিটিং, আন্দোলন, সংগ্রাম আমরা থেকেছি, আমাদের জীবনের অনেক ঘাম শ্রম গিয়েছে। একজন বিচারক বলে দিলেই, সশ্রম কারাদণ্ড দিলে আমরা মেনে নেবো, আমার বলার অধিকার নেই। তারপরে দেখেন কি করলো, নিম্ন আদালতে তার 5 বছর সাজা হলো, উচ্চ আদালতে তার সাজা কম হয়েছে। কত নির্মম, নিষ্ঠুর! আমার মনে হয় নমরুদ বা ওই যে আরো যারা যারা ছিল তারা মনে হয় এত নির্মমতা দেখায় নাই, হিটলাররা, যে তাক আবার সাজা বৃদ্ধির জন্য আবার আবেদন করা হলো, আবার সাজা বৃদ্ধি করলো। এমনি তার জিয়া চ্যারিটেবল ট্রাস্টের মামলা, আফজালের তথ্য বিভ্রাট আছে, এই মামলাটা হয়েছিল আওয়ামী লীগ ক্ষমতা আসার পর 2009 সালে। আর জিয়া অরফানেজ ট্রাস্টের মামলা হয়েছিল আপনার তত্ত্বাবধায়ক সরকার বর্তমান প্রধানমন্ত্রীর নামে 15টা মামলা হয়েছিল, 9টি মামলা হয়েছিল। এবং বর্তমান প্রধানমন্ত্রী উনি প্যারোল নিয়ে বিদেশ গিয়েছিলেন, এবং উনি যখন নির্বাচন করেন তখন উনি প্যারোল থেকে নির্বাচন করেছেন, আমাদের মনে রাখা উচিত। উনি যখন বিদেশ গিয়েছিলেন, প্যারোলে গিয়েছিলেন, এবং উনি যখন নির্বাচন করেছেন তখনও প্যারোল থেকে উনি নির্বাচন করেছেন। উনি তখন সাজাপ্রাপ্ত ছিলেন না তো? কোথায় 111 সরকার সাজা দেয়নি, না ওনারা মামলা দিয়ে গেছিল তো। হ্যাঁ, বিচার চলছিল, যে ওনারা সাজাপ্রাপ্ত ছিলেন। প্যারোলের হাবিব ভাই, ব্যাপারটা হলো আমি একটু টোটালি মানবিক একটা ব্যাপার। সেটা হচ্ছে আমাদের আমি কিন্তু শেষ করে দিই। বিচার বিষয় না, আমার প্যারোল বিচার বিষয়। বিষয়ের ব্যাপার না। আমি আমার যেটা কথা হলো জানতে যে চাই সেটা হচ্ছে যে আপনারা কোনো সমঝোতার দিকে যাচ্ছেন কিনা? এই সরকারের সাথে আমাদের সমঝোতার কোনো প্রশ্ন ওঠে না। এই সরকারকে আমরা তো মনেই করি না। তা রাতের বেলা ভোট চুরি করছে, সকালবেলা ডাকাতি করছে, দুপুরবেলা ছিনতাই করছে, পরের বেলা জোট চুরি করছে। যেগুলো ভোট পড়েছিল নৌকা মার্কার উপরে নিচে দিয়ে ধানের শীষ দিয়ে ভোট কমিয়ে দিয়েছে। আমি কি বিশ্বাস করতে, আমাকে বলবেন? তবে শুরুতেই বললেন যে 6 জন যদি শপথ নিতে বলে তাহলে রাজি। সেইটা আমি বলেছি যে বেগম খালেদা জিয়ার এরকম একটা মানুষের যেখানে মৃত্যু, জীবন মৃত্যু সন্দিগ্ধ, সেই জন্য আমি ব্যক্তিগতভাবে বলছি। আরো কিছু যদি এসে হয় আমি মনে হয়, কিন্তু আমার মূল জিনিসটা হলো যে উনি কেন প্যারোল চাবেন? উনি তো চাবেনই না, উনি তো চাবেনই না। আমি এইটুকু অন্তত ওনার দৃঢ়তা আমি জানি। তারপরও মানুষ জীবন সন্দিক্ষণে এসে অনেক সময় হয়তো যে কোনো একটা পরিস্থিতি পড়তে পারেন, সেটা নিশ্চিত করে কিছু বলা যায় না। কিন্তু ওনার বিগত দিনে ওনার যে ভূমিকা, যে উনি এই দেশের জন্য আন্দোলন সংগ্রামের জন্য এর সাথে সাথে আপনার কাছে আবারও আসবো নিশ্চয়ই। অ্যাডভোকেট আফজাল হোসেন, আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে যে হাবিব ভাইয়ের মানে পুরো কথা সারমর্ম যদি আমি এক শব্দে বলি বা 2 শব্দে বলি, সেটি হচ্ছে উনি বলছেন যে বেগম জিয়াকে আপনার আক্রোশের কারণে জেলের ভিতরে রেখেছেন এবং সেটাই নানাভাবে আপনারা সেটাকে বাস্তবায়ন করছেন, সেটা উনি বলছেন। এর উত্তরে আপনি কি বলবেন? না, আমরা আওয়ামী লীগ যে রাজনৈতিক চিন্তা চেতনা বিশ্বাস করে জন্মলগ্ন থেকে, আমরা কখনো আক্রোশের রাজনীতি করি না। আমরা কিন্তু আলাপ আলোচনা, তারপরে এক টেবিলে বসে চা খাওয়া, এই যে তাদেরকে এই যে আজকে নির্বাচনে নিয়ে আসার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাদের আহ্বানে সাড়া দিয়েছেন, দিয়ে গণভবনে ডেকে কথা বলেছেন, সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে, তারপর নির্বাচন হয়েছে। সুতরাং আমরা কিন্তু সেটা বিশ্বাস করি। কিন্তু আমরা কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং আমার দলের নেত্রী সবচাইতে বড় ভিকটিম কিন্তু এই সন্ত্রাসী আচরণের। 21শে আগস্ট গ্রেনেড হামলা করে বিএনপি তারা ক্ষমতায় ছিল, তারা জজমেয়া নাটক তৈরি করেছে। পরবর্তীতে সমস্ত কিছু প্রমাণিত হয়েছে যে সেই হত্যাকাণ্ড, 24 জন মানুষ হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত ছিল। এবং তারপরে আগের ঘটনা নিশ্চয়ই জানেন যে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, সেটার সাথেও বিএনপির যে নেতা জিয়াউর রহমানের জড়িত থাকার কথা বিভিন্নভাবেই কিন্তু উঠে এসেছে। তার মৃত্যুর মধ্য দিয়ে হয়তো বিচারের সম্মুখীন হতে তিনি পারেন নাই, কিন্তু বেঁচে থাকলে সে হত্যাকাণ্ডের বিচারও হতো। আর হাবিব ভাই বিএনপির সুখ দুঃখের সাথী হিসাবে অনেক ইমোশনাল, মানে খালেদা জিয়া সম্পর্কে কথা বলার চেষ্টা করছেন।
আমাদের সাথেও কিন্তু হাবিব ভাইয়ের একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট ছিল না? আমরা একসাথে ছাত্রলীগ করেছি, আমাদের নেতা ছিলেন, হ্যাঁ। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে যখন বসতেন তখন কিন্তু ওই ছাত্র দলের নেতারাই তাকে কিন্তু অনেক সময় নির্যাতনের ভাষা অথবা বিভিন্নভাবে কথা বলেছে। যে ভাষা আমরা ব্যবহার করি না, হাবিব ভাইকে সম্মান করি, সেই রকম ভাষাও তারা ব্যবহার করেছে। যে মানে একটা বিশেষ বাহিনীর সদস্য নাম উল্লেখ করেও তখন মানে সন্ত্রাসীরা হাবিব ভাইকে গালাগালি করতো। আমরা কিন্তু তাকে আহত হতাম যে হাবিব ভাইকে এরকম কথা বলছে। সুতরাং তাদের সাথে আজকে হাবিব ভাই আছে এবং আছে, ভালো আছে, ঠিক আছে। আমি যেটা মনে করি যে আজকে এই যে ফখরুল ইসলাম তিনি যে কথাটা বলছেন, আমি মনে করি যে বিএনপি সম্পর্কে তাদের নেতাদের একদম হতাশা আছে। হাবিব ভাই আজকে আসছেন, আমি যখন টকশোতে আসলাম তখন কিন্তু জিজ্ঞেস করেছিলাম রেজা ভাইকে যে আজকে টকশোতে কে কে থাকবেন। তো আমি জানি যে হাবিব ভাই যেহেতু আসছেন, আমি গত 3 দিন ওনার সাথে কয়েকটা টকশোতে বসছি এবং উনি কি কি বলতে পারেন এবং আগামী মানে এই যে 20-25 মিনিট আরো তো থাকবো, এই সময় হাবিব ভাই আর কি কি বলবেন আমি সকলেই জানি, তার মনের কথা আমি সকলেই জানি। না না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি একটু ভিন্ন প্রসঙ্গে আসি। আজকে আপনি সাংবাদিক, এটা যে সাংবাদিক অনুষ্ঠান, আপনি কিন্তু সমস্ত কিছু জেনে শুনে সমস্ত পত্রিকা কাগজ টাগজ সমস্ত কিছু আমাদের সামনে, কিন্তু মানুষ কিন্তু আমাদের কাছ থেকে এই যে টক শো জায়গা থেকে কিন্তু বেশি কিছু মানে এখন কিন্তু যেটা জানতে চায় সেটা পাচ্ছে না, কারণ আমরা সর্ব ব্যাপারে কিন্তু বিশেষজ্ঞ হচ্ছি, তাই না? হাবিব ভাই কিন্তু খালেদা জিয়ার যেটা বলার কথা ডাক্তারের, যেটা খালেদা জিয়া তার রোগের কি অবস্থা কি সমস্ত কিছু প্রেসক্রিপশন কিন্তু এখান থেকে দেওয়া হচ্ছে, তাই না? না না, বলছেন যে তার এই সমস্যা, তাকে এরকম শারীরিক সমস্যা, হ্যাঁ, তো এরকম আপনি বলার চেষ্টা করছেন, হ্যাঁ। কিন্তু আমি যেটা মনে করি যে এই ক্ষেত্রে একটা একটা চমৎকার, আমি আসলে একটু ভিন্ন প্রসঙ্গে বলে হাবিব ভাই, এই যে আমার দেখা রাজনীতির 50 বছর, সেখানে আবুল মনসুর আহমেদ একটা কথা লিখছিলেন এইভাবে, যদিও কথাটা লিখছেন সাংবাদিকদের সম্পর্কে, কিন্তু এটা কিন্তু আমাদের ক্ষেত্রে প্রযোজ্য যে সাংবাদিকদের সম্পাদকীয় লিখতে হইলে সম্পাদকগণের সব বিষয়ে পণ্ডিত হইতে হইবে। এরা সব ব্যাপারে সকলের স্বনিয়োজিত উপদেষ্টা। এরা জিন্না সাহেবকে রাজনীতি সম্বন্ধে, গান্ধীকে অহিংসা সম্পর্কে, আচার্য প্রফুল্লচন্দ্রকে রসায়ন সম্বন্ধে, ডাক্তার আনসারিকে চিকিৎসা সম্পর্কে, হফ সাহেবকে ওজারতি সম্পর্কে, এমনকি জেনারেল ওমককে যুদ্ধনীতি সম্পর্কে, স্টালিনকে কমিউনিস্ট সম্পর্কে উপদেশ দিয়ে থাকে এবং সেই উপদেশ না মানিলে কষিয়া গালি দিয়ে থাকেন, এইরকম একটা অবস্থা। তো আমরা দেখতেছি, আমরা যারা টকশোতে বসি, আমরা সকল বিষয়ে সকলে কথা বলি। যে বিষয়টি বেগম খালেদা জিয়া তার শারীরিক যে বিষয়টি বঙ্গবন্ধু হসপিটালের ডাক্তাররা বলছেন ওনার মানে সম্বন্ধিত তার চিকিৎসা করছেন এবং তিনি সন্তুষ্ট, কিন্তু টকশোতে এসে বলা হচ্ছে এইরকম একটা প্রবীণ মানুষকে আজকে জেলের অভ্যন্তরে মৃত্যুর দুয়ারে ঠেলে দেওয়া হচ্ছে। আমি যেটা মনে করি এখানে আমাদের কিন্তু ওই রকম রাষ্ট্র কিন্তু অমানবিক না বর্তমানে, হ্যাঁ। আওয়ামী লীগ এমন একটি দল, আপনি দেখেন যে সে অনেক মানে এই যে যখন যুক্তফ্রন্টের সরকার ছিল তখন সেই আওয়ামী লীগের পুরো ক্যাবিনেট তারা জেলখানার ভিতরে গিয়েছিলেন রাজবন্দীদের মুক্তি দেওয়ার জন্য এবং তাদের সাথে আলাপ আলোচনা করেছে, জেলের অভ্যন্তরে মিটিং হয়েছে। সুতরাং সেই রকম দলের ঐতিহ্য বহন করে আওয়ামী লীগ। সুতরাং এই আওয়ামী লীগ কাউকে প্রতিহিংসার বশবর্তী করে রাজনৈতিক কারণে কাউকে জেলে দেয়, এটা আওয়ামী লীগের নীতি, আদর্শ, উদ্দেশ্য পরিপন্থী। তারপর আপনারা বলছেন আমরা ওই যে কথাটি বললেন, আমরা কোনো প্রতিহিংসার আশ্রয় নিয়ে আমরা কাউকে জেলেও ভরিনি, আমরা প্রতিহিংসার রাজনীতির শিকার। আমার দলের আদর্শ বঙ্গবন্ধু, তিনি প্রতিহিংসার রাজনীতির কারণে মৃত্যুবরণ করেছেন, শাহাদাত বরণ করেছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে 21 আগস্টের মতো ঘটনা প্রবাহের মাধ্যমে তাকে হত্যা ষড়যন্ত্র হয়েছে, হ্যাঁ। তারপর তারা 21 বার হত্যা ষড়যন্ত্র হয়েছে, তারপরে ঘটনা প্রবাহ নিশ্চয় জানি। আবার দেখেন 2001 সালে নির্বাচনের পরে নৌকা মার্কায় ভোট দেওয়ার অপরাধে এদেশে কত মানুষকে জীবন দিতে হয়েছে এবং কত মানুষ দেশ ছাড়া হয়েছে, সবকিছু আমি জানি। আবার দেখেন নিকট অতীতে এই যে কিছুক্ষণ আগে উল্লেখ করেছিলাম যে নির্বাচন ঠেকানোর নামে মানুষকে জিম্মি করে যেভাবে হত্যাযজ্ঞ ঘটানো হলো। সুতরাং এইরকম ঘটনা প্রবাহ যারা বাংলাদেশে ঘটায় তাদের সাথে মানুষ কেন থাকবে বলেন? কেন মানুষ তাদের প্রতি মানে এই যে তাদের দলের নেত্রী তিনি জেলে আছেন, মানুষের তো উচিত যে তার সম্পর্কে সহমর্মী হওয়া। সেই রকম সহমর্মী কেন হবে? কারণ তার কাছ থেকে মানুষ ওই রকম কিছু পায় নাই, মানুষের জীবন বিপন্ন হয়েছে সেই নেত্রীর কারণে। সুতরাং সেই নেত্রীর প্রতি মানুষের কেন আগ্রহ থাকবে? সেই কথাই আমি বলছিলাম যে এই কারণেই বিএনপি অথবা তাদের দলের এই যে বিষয়টি, এটা কিন্তু প্রাসঙ্গিক আলোচনা এখন না, মানুষের ভাবনায় এটা নাই। কেন ভাবনায় নাই এই বিশ্লেষণ বিএনপি করতে পারে অথবা হাবিব ভাই করতে পারে। বাস্তবতা ঘটনা হলো ভাবনায় কিন্তু মানুষের চিন্তায় চেতনায় এই বিষয়টি নাই। বিএনপির লাখ লাখ কর্মী সমর্থক তাদের ভেতরে আপনি বলছেন এটা তো একটা বড় একটা দল না, বিএনপির কর্মীদের মধ্যে
থাকতে পারে, কিন্তু বিএনপির কর্মীদের মধ্যে নিশ্চয়ই সেই বোধোদয় হয়েছে যে তাদের দলের নেতা, আজকে এই যে ফখরুল ইসলাম, উনি কিন্তু এমনি এই কথাটি বলেন নাই যে এটা তার পারিবারিক সিদ্ধান্ত, কারণ উনি জানেন উনি দলের মহাসচিব, কিন্তু ওনার সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা নাই, উনি রাজনৈতিক স্ট্যান্ড নিতে পারবেন না, কারণ ওই টেমস নদী পার থেকে যে কথাটি টেলিফোনে আসবে সেইটাই বিএনপির কথা। সুতরাং উনি ফখরুল ইসলাম, উনি একজন সজ্জন ব্যক্তি, বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিবিদ, উনি যখন এই কথাটি বলেন যে এটা আমাদের দলীয় ব্যাপার না, এটা পারিবারিক সিদ্ধান্ত, সুতরাং ওইখানেই কিন্তু বিএনপি রাজনীতির সংকট। সুতরাং এই সংকট যত তাড়াতাড়ি হাবিব ভাইয়ের অনুধাবন করতে পারবে ততই তাদের মুক্তি হবে, আমি বিশ্বাস করি। জি, আমি আপনার কাছে আবারও চেষ্টা করবো, আমার হাতে মনে হয় খুব বেশি সময় নেই, আমি ডাক্তার মোস্তাক হোসেন আপনাকে আসতে চাই। সেটি হচ্ছে ঐক্যফ্রন্টের অন্যতম উদ্যোক্তা এবং নেতা, যদিও তিনি সরাসরি কোনো দলের সাথে যুক্ত নয়, জাফরুল্লাহ সাহেব একটা কথা তিনি বলেছেন যে খালেদা জিয়ার মাথা ব্যথা সরকার টিপছে পা, এবং সেখানে তিনি বলছেন খালেদা জিয়ার মূল চিকিৎসা হলো তাকে জেল থেকে মুক্তি দেয়া, পৃথিবীর আলো বাতাস দেখতে দেয়া, এটি হলো তার মূল চিকিৎসা। সেটা না করে যদি মাথা ব্যথার জন্য পা টিপে দেওয়া হয় তাহলে কি মাথা ব্যথা কমবে? যদি মাথা ব্যথার জন্য পা, সেটাই তিনি প্রশ্ন রাখছেন। খালেদা জিয়ার ক্ষেত্রে সেই কাজই করছে সরকার, সেটা জাফরুল্লাহ বলেছেন। আসলে আমরা চিকিৎসা নিয়ে বলছি, প্যারোল নিয়ে বলছি, মানে এই ক্ষেত্রে আসলে জাফরুল্লাহ চৌধুরী এই অবজারভেশন সম্পর্কে আপনার মূল্যায়ন? ডক্টর জাফরুল্লাহ একজন খুব প্রথিতযশা চিকিৎসক এবং স্বাস্থ্য রাজনীতি নিয়ে তিনি তার মৌলিক অবদান আছে বাংলাদেশে, যদিও রাজনীতিগতভাবে তার সাথে আমার মিল নেই এবং এরশাদ আমলেও তার বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি, তবুও তিনি একজন খুবই গুণী ব্যক্তি। উনি এই কথাটি বলেছেন রাজনৈতিক কথা, এটা চিকিৎসার কথা নয়। এবং একজন বন্দি যদি থাকে নিশ্চয়ই তার তো একটা সমস্যা বা মানসিক সমস্যা তো হবেই, শারীরিক সমস্যা হতে পারে। সেটা কিন্তু উনি এই কথাটি যেহেতু রাজনৈতিক বিবেচনা থেকে তিনি বলেছেন যে তার মূল চিকিৎসা হচ্ছে জেল থেকে মুক্তি দেয়া, এই বিষয়ে চিকিৎসা বিজ্ঞানের দিক থেকে আমি কিছু বলতে অপারগ। এটা একটা রাজনৈতিক কথা বলে আমার কাছে মনে হচ্ছে। কারাবন্দি কোনো বন্দিকে চিকিৎসক যদি দেখেন, চিকিৎসা করেন, তাকে বলতে পারেন যে তাকে একটা খোলা জায়গায় নিয়ে নেওয়া হোক বা তাকে এই পরিবেশে নেওয়া হোক। চিকিৎসকরা কখনো বলবেন না যে তাকে কারাগার থেকে মুক্তি, এরকম সুপারিশ কিন্তু চিকিৎসকরা দেন না। জাফর ভাই কি মানে বিবেচনা থেকে বলেছেন? আমার কাছে মনে হচ্ছে রাজনৈতিক বিবেচনা থেকে বলেছেন, সেটা তো উনি চাইবেনই। উনি বেগম খালেদা জিয়ার সমর্থক একজন বুদ্ধিজীবী, তিনি সেটা বলতেই পারেন, সেখানে সেটা তার বিষয়। এর সাথে আমার মনে হয় চিকিৎসা বিজ্ঞানের সরাসরি কোনো বিষয় জড়িত নয়। তো সেটা এখন চিকিৎসার বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। আমাকে গণমাধ্যমে বিভিন্ন সময় বলা হয়েছে যে তার কি অসুস্থতা, যেটা আফজাল বলেছে, এই অসুস্থতা নিয়েও তার কি ধরনের সমস্যা, এটাও কিন্তু আমি গণমাধ্যমে, আমি একজন চিকিৎসক, এটা আলোচনা করার আমি মনে করি। আমি আপনার কাছে এখন যে বিষয় জানতে, সেটা হচ্ছে যে মানে বেগম জিয়ার প্যারোল বা জামিন নিয়ে, সেটা ধরেন মানে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির কোনোভাবে এটা একটা ফ্যাক্টর হচ্ছে কিনা? আন্দোলন, সামনের আন্দোলন, নির্বাচন হয়ে গেছে, সেই নির্বাচনকে বিএনপির স্বীকৃতি দেয়া না দেয়া, তাদের 6 জনের শপথ না নেয়া না নেয়া, এবং তাদের আন্দোলনে যাওয়া না যাওয়া, সবকিছু মিলিয়ে এটা কি কোনোভাবে বাংলাদেশের রাজনীতির গতিপথে কোনো ধরনের ভূমিকা রাখতে পারে? বেগম জিয়া বিরোধী রাজনীতির একজন প্রধান নেত্রী, যদিও সংসদে নন, নিশ্চয়ই তার এই ধরনের ঘটনার প্রভাব তো রাখবে। তবে হ্যাঁ, জামিনের কথা বলেছেন, জামিনটা একেবারেই আদালতের বিষয় নয়, কারণ এর আগে যখন 111-এ নেতারা গ্রেফতার হয়েছিলেন তখন সরকার পক্ষ থেকে তাদের জামিনের বিরোধিতা করা হয়নি, ফলে তারা মুক্তি পেয়েছেন। সেই উদাহরণ দেখে কিন্তু বিএনপি নেতারা বলেছেন এটা জামিন হয়ে যাবে। কিন্তু যখন সরকার পক্ষ থেকে জামিনের চ্যালেঞ্জ করা হবে, সেটাকে তো না উতরালে আপনি এই এখন অবশ্য বিএনপির আইনজীবীরা বলছেন যে সরকার পক্ষ জামিনের বিরোধিতা না করে মুক্তি, এটা স্বাভাবিক কথা। সরকার পক্ষ জামিনের বিরোধিতা করছেন, সরকার পক্ষ যারা আইনজীবী অ্যাটর্নি জেনারেল অফিস থেকে, তারা তাদের অবস্থান একই আছে, তারা খালেদা জিয়ার মুক্তির বিরোধিতা করছেন। এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত। আফজাল যাই বলুক না কেন, যে অ্যাটর্নি জেনারেলকে যারা পরিচালনা করেন সরকারের যারা, তারা বেগম খালেদা জিয়ার জামিনের বিরোধিতা করার নির্দেশ দিয়েছেন, সেটা অ্যাটর্নি জেনারেল সেটা করবেন, সেটা তাদের পেশাগত দায়িত্ব।
সরকার যদি কোনো কারণে সেই জামিনের বিরোধিতা থেকে সরে আসে, এটা সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত, সেক্ষেত্রে হয়তো বোঝা যাবে সরকার নমনীয় হয়েছেন বা সরকার মুক্তি চাচ্ছেন পরোক্ষভাবে। কারণ এই সমস্ত জামিন কিন্তু আটকে আছে সরকারি আইনজীবীদের এই আপত্তির কারণে। যেই আপত্তিটা খণ্ডন করতে পারছে না বিএনপির পক্ষের আইনজীবীরা, সেই খণ্ডন করতে না পারার কারণে বিচারকও সিদ্ধান্ত দিচ্ছেন না। বিচার বিভাগ বিচার নিয়েও আমার জ্ঞান খুব সীমিত, আমার আইন বিষয়ে ওরকম জ্ঞান নেই, একজন সাধারণ রাজনৈতিক কর্মী হিসেবে আছি। ফলে এটা কিন্তু জামিন না পাওয়াটা কিন্তু সরকারের সিদ্ধান্তের বিষয়। সরকার আপত্তি যতদিন করবেন এবং বিএনপির পক্ষের আইনজীবীরা এটাকে খণ্ডন করতে না পারবেন, এখানে বিচারের পক্ষের সিদ্ধান্ত কীভাবে নেবেন আমি জানি না। তো নিশ্চয়ই এটা রাজনীতির সাথে সম্পর্কিত বটেই এবং প্রভাব বিস্তার করবেই, কারণ উনি একজন প্রধান নেত্রী বিরোধী শিবিরের। তার মুক্তি পাওয়া না পাওয়ার সঙ্গে তো রাজনৈতিক সমীকরণের অবশ্যই একটা প্রভাব আছে। জি, আমি হাবিব ভাই আপনার কাছে আসতে চাই। সেটা হচ্ছে যে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি আপনার আগের যখন বলছিলেন তখন আপনি মানে পুরো বিচারটিকেই এক ধরনের উড়িয়ে দিয়েছেন আর কি। কিন্তু আমরা জানি যে বাংলাদেশের অনেক প্রথিতযশা আইনজীবী, ডক্টর মওদুদ আহমেদ সহ আরও অনেক আইনজীবী আপনাদের দলের তারা সেখানে লড়েছেন। তো তারা কি সেটাকে আইনিভাবে মোকাবেলা করতে পারছেন না? এইটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে অ্যাডভোকেট আফজাল হোসেন যেটি বলেছেন যে মানে সেটা হচ্ছে লন্ডন এবং ঢাকা, এই যে দুই জায়গায় সিদ্ধান্ত নেওয়ার যে দুইটা জায়গা, এইটা একটা বিএনপির একটি বড় সংকটের জায়গা হিসেবে দেখা দিয়েছে। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? এই প্রসঙ্গে এক কথায় উত্তর হলো, লন্ডনে এখন অবস্থান করতেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার সাথে আলাপ করতেই হবে। তার সাথে আলাপ না করার কথা যদি কেউ বলে তাহলে সে না বুঝে বলে, তো উনি তো দায়িত্বপ্রাপ্ত, ওনার সাথে আলাপ করতে হবে, প্রথম কথা গেল। দ্বিতীয়ত আফজাল একটা কথা বলছে, সরকার বিন্দু মাত্র সরকারের এখানে হস্তক্ষেপ নেই। তো আব্দুল দা অ্যাডভোকেট, অ্যাটর্নি জেনারেল অফিস কার দ্বারা পরিচালিত হয়? সরকারের দ্বারা। বারে বারে মামলার সাজা বৃদ্ধির জন্য সরকারের পক্ষ থেকে, দুদকের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, এবং জামিন স্থগিতের জন্য বা জামিন বাতিল করার জন্য সরকারের পক্ষ থেকে করে। তাহলে সরকার ইনভলভমেন্ট নাই কোথায়? একটি উদাহরণ দিলে আপনার কত নির্মম এই পৃথিবীর ইতিহাসে এটা উদাহরণ থাকবে। বেগম খালেদা জিয়াকে যখন বন্দি করে রেখেছিলেন, পৃথিবীর ইতিহাসে কারণ বিরোধী দলের কোনো নেত্রীকে এভাবে বন্দি করে রাখার ইতিহাস নাই, তার অভিযোজন বালের ট্রাক ময়লার ট্রাক দিয়ে। সেই মুহূর্তে আপনার দাউদকান্দির ঘটনা ঘটলো, যে গাড়িটা আসতেছিল পুলিশ প্রোটেকশনের মধ্য দিয়ে, হঠাৎ করে গাড়িটা, সব গাড়ি আসলো, গাড়িটা প্রোটেকশনের বাইরে চলে গেল, এবং সেখানে সেই পেট্রোল বোমা মারাতে 8 জন মানুষ মারা যায়, অনেকে আহত হয়। এটাতে আমরা সবাই দুঃখ প্রকাশ করছি। সেই সময় বিএনপি এবং জামাতের যে কর্মীরা ছিল তাদেরকে পকেটে লক্ষ টাকা দিতে বলা হতো যে রাতের বেলা তোমরা যাও, রাস্তার ভিতরে ঘুরো, ওরা ঘুরবে না, ওরা জীবন বাঁচানোর জন্য পালিয়ে বেড়াতো। দ্বিতীয়ত কথা আসি, সেই মামলার জামিন নিম্ন আদালত দিল না, হাইকোর্ট দিল, হাইকোর্টে গেল। হাইকোর্টে যাওয়ার পরে সেই মামলার জন্য চ্যালেঞ্জ করলো, আপনার আপিল করা হলো। আপিল করার পরে যখন হলো, তখন আপিল বিভাগ সেদিন মামলার সুরাহা না করে পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠালো। দেখেন, পূর্ণাঙ্গ বেঞ্চ আবার করলো কি, তারা নিজেরা কোনো সিদ্ধান্ত না দিয়ে তারা নিম্ন আদালতে পাঠালো। আবার নিম্ন আদালতে করলো কি, ওনারা জামিন না দিয়ে ওনার ডেট দিলেন 3 মাস পরে। 3 মাস পর ডেট দেওয়ার পরে আবার একটা ডেট দিলেন, দেওয়ার পরে সেই ডেটও করলেন না, আর একটা ডেট দিল। দিয়ে শেষে এসে মানে ওই উচ্চ আদালত জামিন পাওয়ার থেকে 6 মাস পর্যন্ত নিম্ন আদালতে ঘুরিয়ে নিম্ন আদালত শেষ পর্যন্ত বললো ওনার জামিন বাতিল করা হলো, জামিন দেওয়া হলো না। এই যে করে তারপর আবার নতুন করে এসে, শুধু অ্যাডভোকেট ভালো জান, নতুন করে আবার এসে আবার জামিন চেয়ে সেই জামিন আবার পেল, উচ্চ আদালত দিল। দেওয়ার পর এইটার উপর আবার আপিল করলো, মানে জামিন স্থগিত করার জন্য। সেটা সর্বশেষ অ্যাপিলেট ডিভিশনে সেটা বলছে না, জামিন বহাল। তো একটি মামলা নিয়ে 1 বছরের উপরে ঘুরালো। এটা কোনোদিন ওই মামলা, সবচেয়ে মজার ব্যাপার, ওই মামলা সমস্ত আসামিরা জামিনে মুক্ত। তাহলে সরকারের হস্তক্ষেপ কোথায় হলো না? এই যে অন্যায়। এবং দেখেন, বেগম খালেদা জিয়ার কথা হয়তো আফজাল বলছে মানুষের প্রতি কোনো প্রতিক্রিয়া নেই। বাংলাদেশের কোন মানুষ, আওয়ামী লীগের নেতারাও মনে করে যে এই মামলায় বেগম খালেদা জিয়াকে শাস্তি দিয়ে, এবং দেখেন ওই সময় যদি জামিনটা উচ্চ আদালতে জামিনটা বহাল থাকতো তাহলে বেগম খালেদা জিয়াকে বের আসতে পারতো, কারণ জিয়া অরফানেজ ট্রাস্টের মামলা তখন তার জামিন হয়েছিল। আমি একটু আপনাকে ছোট করে জিজ্ঞেস, সেটা হচ্ছে যে আপনি বলছেন যে মামলার ভিত্তি নাই, আপনি বলছেন যে অন্যায়ভাবে তার জামিন আটকে দেওয়া হয়েছে, এবং আপনি বলছেন যে বারে বারে করা হচ্ছে, এবং আপনি বলছেন যে সাধারণ মানুষ আপনাদের সাথে আছে। কিন্তু যেটা বলছে যে আন্দোলন বা সেই রিফ্লেকশন তো কোনো রাজপথে কোথাও দেখা যাচ্ছে না। নির্মম একটা কথা বলি, 1 মিনিটের ভিতরে খুব নির্মম কথা বলি, বেগম খালেদা জিয়াকে কারাগারে মানুষ যে বের করে নিয়ে আসবে, আপনার যে কথাটা বলতেছে, হ্যাঁ,
যে মানুষের ভিতরে কোনো প্রতিক্রিয়া নেই। মানুষের ভিতরে প্রতিক্রিয়া আছে কি না আছে? 29 তারিখের ভোট রাত না করে 30 তারিখে ভোটটা করলে বোঝা যেত বেগম খালেদার প্রতি সহানুভূতি আছে কিনা। আছে কিনা সমর্থন? উপজেলা নির্বাচন হলো পৃথিবীর কোথায় কোন দেশে আছে 131 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায়, মহিলা ভাইস চেয়ারম্যানদের প্রায় 250 মতো বিনা প্রতিদ্বন্দ্বিতা, 15-20টা কোন নির্বাচনই হয় নাই। তারপরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর মধ্যে সরাসরি মানে ভোট সেন্টারে গেছে 20-25%। কিসের লক্ষণ এটা? বেগম খালেদা জিয়া বিহীন, বিএনপি বিহীন নির্বাচন বলেই মানুষ ভোট বয়কট করছে। 2014 সালে বয়কট করেছিল, এবারও বয়কট করেছে। আর যে কথাটা বলা সবসময় সবটা হয় না। আফজাল যে কথাটা বললো, আমি দুঃখের দিনে আওয়ামী লীগের সাথে ছিলাম, তো দুঃখের দিনে ছিলাম, এবং সেই সময় যে ভূমিকা অন্যের চেয়ে কম পালন করে নেয়, বেশি পালন করেছে। এইটা বলতে চাই, মনে রক্তক্ষরণ। আমি ওই ঘটনার সাথে পৃথিবীর কোনো ঘটনাকে তুলনা করবো। আমি 21 আগস্ট গ্রেনেড হামলাকে নিন্দা করি, 75 15 আগস্টের ঘটনাকে নিন্দা করি চরমভাবে। ওই ঘটনা যারা করিয়েছে তাদের আমি শাস্তি চেয়েছি, এবং আমি তার শাস্তির জন্য যথাযথ আমি চেষ্টা করেছি করার। এখন কথা হলো যে ঘটনাকে খালি 21 আগস্ট গ্রেনেড হামলা হয়েছে তুলনা করতেছে না। ওই দিনও তো এই নেত্রীকে মারার জন্য চট্টগ্রাম লালদিঘির ময়দানে 1948 24 জুলাই কি 24 জানুয়ারি পরপর তাকে গুলি করা হয়েছিল। প্রায় 25 থেকে 30 জন মানুষ, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান মারা গিয়েছিল, তাদের বিচার হয়নি, তার লাশ পাওয়া হয়নি। আজকে দুঃখের বিষয় যে সরাসরি এরশাদের পুলিশ, বিডিআর, সরকারের পয়সার অস্ত্র, সরকারের পোশাক পরে প্রধানমন্ত্রীকে গুলি করেছিল টার্গেট করে। এখানে জঙ্গি হামলা যারা করেছিল তারা জঙ্গি। সরকার প্রশাসন শেষ করে, সরকারের প্রশাসন করার পরে আজ পর্যন্ত তার কোনো মামলা হয়নি, সাজাও হয়নি, বরং যে করেছিল সে আজকে বিরোধী দলের নেতা, একসময় প্রধানমন্ত্রীর বিশেষ দূত ছিল। এসছে দুঃখ আর কোন। আব্দুল ভাই, আমি আপনার কাছে আসতে সেটা হচ্ছে যে মানে দুজনই বলছেন, ডক্টর মুস্তাক বলছেন এবং হাবিব ভাই দুজনই বলছেন যে আসলে রাজনৈতিক নেতার জামিন রাজনৈতিক বিষয়, এবং সেটা আপনারা রাজনৈতিকভাবে আটকে রেখেছেন। রাজনৈতিক নেতা রাজনৈতিক কারণে যদি মানে গ্রেপ্তার হয়, হ্যাঁ, বাংলাদেশে তো এখন রাজনৈতিক কারণে কেউ গ্রেপ্তার নেই, গ্রেপ্তার অপরাধের কারণে। এবং সে অপরাধের বিচার যদি কেউ না চাইতে পারে, অপরাধের বিচার হবে না। কিন্তু এখন বাংলাদেশে অতীতের মতো তো বিচারের বাণী নীরবে নিরবধিতে কাটছে না, এখন বিচার হচ্ছে। এবং সেই কারণে আমি মনে করি আইন আদালতের প্রতি শ্রদ্ধাশীল থেকে আইন আদালতি প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু বেগম খালেদা জিয়ার মুক্তির পথ বের করে আনতে হবে। আর যেটা হলো যে এই নির্বাচন নিয়ে যে কথা হাবিব ভাই বলছে, এটা সুখ স্বপ্ন ছাড়া কিছু না। কারণ এই নির্বাচনে ভোটারদের উপস্থিতি, এটা যদি ব্যারোমিটার হয় বিএনপির মানে জনপ্রিয়তার, তাহলে আমি মনে করি যে এটাও বিএনপির মানে চিন্তা চেতনার মধ্যে এটারও একটা ভুল বিশ্লেষণ আছে। এই কারণে যে বিএনপি ভোটে আসেননি, এবং সেই কারণে 14 সালে যে ভোটটি হয়েছে সেখানে অনেকগুলো আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়নি স্বাভাবিকভাবে। এবং এখন যেটা হয়েছে, এটা তো বাংলাদেশে নির্বাচন হচ্ছে, এবং সেই নির্বাচনে মানুষ উৎসাহ উদ্দীপনার মধ্যে ভোট দিচ্ছে। এবং এটা তো সত্যি যে এই নির্বাচনী প্রক্রিয়ায় বিএনপি যখন সামিল হচ্ছে না, স্বাভাবিকভাবে মানুষের চিন্তা থেকে, মানুষের মনোজগৎ থেকে এই যে ধানের শীষ নামক মার্কাটা ইরেজ হয়ে যাচ্ছে। এবং এটা বিএনপি হয়তো এই প্রজন্ম যারা আজকে এই বাংলাদেশের রাজনীতির ঘটনা প্রবাহের সাথে সম্পৃক্ত, তারা কিন্তু বিএনপি এবং তাদের মার্কা, এটা যেটা বাংলাদেশের রাজনীতির কাছে মার্কা একটা ফ্যাক্টর, তো এই মার্কাটি যখন তারা দীর্ঘদিন দেখবে না, তখন এটা আস্তে আস্তে তারা কিন্তু ভুলে যাবে। এবং সেই কারণে আমি মনে করি যে বিএনপি যে ভাবনার মধ্যে আছে যে এটা তাদের ভুলে গেলে তো আওয়ামী লীগের সুবিধা না, আমরা সুবিধা মনে করি না। আমরা মনে করি যে একটা হেলদি মানে রাজনৈতিক পরিবেশ বাংলাদেশে থাকুক, এবং এইরকম বিএনপি অপরাজনীতির কারণে রাজনীতির মাঠ থেকে ছিটকে পড়ুক, এটা আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে বাংলাদেশে বিরোধী রাজনীতির একটা যে জায়গা, সেটা পূর্ণ হোক, এবং সেটা মুক্তিযুদ্ধের ধারার পক্ষের মানুষদের পূর্ণ হোক। সেখানে কোনো জঙ্গিবাদ থাকবে না, মৌলবাদ থাকবে না, সেখানে কোনো সাম্প্রদায়িক রাজনীতি থাকবে না। মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে যে ঐক্যবদ্ধ মানুষের আকাঙ্ক্ষার যে বাংলাদেশ, সেই বাংলাদেশটা বিনির্মাণের জন্য সরকারে আমরা আছি, আমরা তো আজীবন থাকবো না। বিরোধী দল যদি এখানে তৈরি হয়, নিশ্চয়ই সেখানে সেই অভাবটি পূর্ণ করবে। সব মিলিয়ে কি মনে হয়, একদিকে আওয়ামী লীগের 21 আগস্টের অভিজ্ঞতা আছে, তারপরে হচ্ছে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের মানে তিক্ত অভিজ্ঞতা আছে, আবার বিএনপি বলছে যে তাদেরকে এভাবে রাজনৈতিক ভাবে সব মিলিয়ে এখন দুই পক্ষ তো মুখোমুখি দেখা যাচ্ছে। সব মিলিয়ে কি মানে একদম 10 থেকে যদি বলেন মানে আদৌ কোনো ভবিষ্যতে কোনো ইতিবাচক কিছু দেখেন? ইতিবাচক যেটা সবচেয়ে বড় সংকট, সেটা আফজালের কথা কিছুটা আসছে, একটা শূন্যতা তৈরি হয়েছে।
বিরোধী দল হিসেবে বিএনপি সফলতা নেই, কারণ বিএনপি যে রাজনীতিকে তারা মুস্তাফা, ধরে একদম রেখেছে, সংক্ষেপে বলতে হবে, এক দুই সেই বাক্যে। ৭৫ পরবর্তী রাজনীতির জায়গা বাংলাদেশে যত কম হয় ততই ভালো। এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। বর্তমান সরকার চিরদিন থাকবে না ঠিকই, এর চাইতে আরো প্রগতিশীল, আরো গণমুখী যদি একটা রাজনৈতিক শক্তি উদ্ভব না ঘটে, আমরা এই ঘুরপাক খেতে থাকবো। আমরা খুব একটা আশাবাদ। ডক্টর মোস্তাফা হোসেন, হাবিবুর রহমান হাবিব, অ্যাডভোকেট আফজাল হোসেন, আপনাদের তিনজনকেই ধন্যবাদ। দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।